সুপ্রিয় দর্শক মণ্ডলী, সেভেন ইনিং সিমেন্ট ফ্রন্টলাইনে স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে। মোশাররফ আহমেদ ঠাকুর শিক্ষক, রাজনৈতিক বিশ্লেষক। মোশাররফ আহমেদ ঠাকুর আমাদের আজকের অতিথি। এরপরে রয়েছেন ডাক্তার রাকিব আল হাসান, ইউথ লিডার। ডাক্তার রাকিব, আপনাকেও স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আজকের একটা বিষয়, একটা বক্তৃতা নানা প্রশ্নের জন্ম দিয়েছে। প্রশ্নটা এরকম যে সরকার প্রধান, এই অন্তর্বর্তী সরকার প্রধান আজকেই একটা বক্তৃতা করেছেন। বক্তৃতায় তিনি বলেছেন বাংলাদেশে তরুণদের নেতৃত্বে একটি দল হয়েছে, তারা নির্বাচন করবে এবং তারা কেউ কেউ মন্ত্রীও হবে। আপনি কীভাবে দেখছেন? ধন্যবাদ মতি ভাই আপনাকে, আপনার দর্শক শ্রোতা, অপরবিজ্ঞ আলোচক। দেখুন, ডক্টর ইউনূস সম্বন্ধে আমাদের শ্রদ্ধা, অগাধ শ্রদ্ধা নিঃসন্দেহে। আমি আপনার অনেক শোতে আমি শুনেছি যে আপনি তার সাথে ট্যুর করেছেন দেশ বিদেশে, এবং উনি খুব একজন অমায়িক মানুষ হিসাবে আপনি পেয়েছেন ট্যুর আপনার ভ্রমণের সময়। কিন্তু আমি 2007 সাল থেকে বিশ্ববরেণ্য এই মানুষটার যত রাজনৈতিক উনি যেভাবে চিন্তা করেছেন তা মিলে নেই বাংলাদেশে। উনি 2007-এ যেমন উনি একটা পার্টি করতে চাইলেন, নাগরিক শক্তি, ঠিক আছে, এবং 111-এ গভর্নমেন্টে যে আওয়ামী লীগকে আনার প্রশ্নে আপনার মনে আছে কিনা, চট্টগ্রামে ফখরুদ্দিন, মঈনুদ্দিন এবং ডক্টর ইউনূস তিনজন একটা পিকনিকও করেছিলেন ইলেকশনের আগে। আমরা এগুলোও ভুলে গিয়ে আমরা ডক্টর ইউনূসের উপর যখনই কোনো নির্যাতন করেছে আওয়ামী লীগ, আমরা এর বিরুদ্ধে বলেছি, ডক্টর ইউনূসের পক্ষাবলম্বন করেছে। তো উনি এইরকম যে ব্লান্ডার করবেন, যেমন ধরুন আপনি ছাত্রদের, আপনি 90-69, আমি দুটা আপনার তো হাত দেখা একেবারে, 69-এ যারা আন্দোলনের নেতৃত্বে ছিলেন, একেবারে শাহ মুয়াজ্জেম 61, 62 আমাদের উবায়দুর রহমান, এরপরে ধরুন রাশেদ খান মেনন, মতিয়া চৌধুরী, সর্বশেষ তুফাইল আহমেদ, আসমা আব্দুর রবেরা, এরা প্রায় বিগত 50 বছর, 69 থেকে প্রায় 50 বছর বা 40 ইয়ার্স তো প্লাস অবশ্যই, এরাই বাংলাদেশটা শাসন করেছেন। এবং বাংলাদেশের রাজনীতির নিয়ামক শক্তি, শাসন না করলেও রাজনীতির নিয়ামক শক্তি ছিলেন তারা। আমরা 90 সালেও যারা আছে আপনি দেখবেন যে এরাও এখনও রাজনীতি আছে, প্রায় তো 35 বছর হয়ে গেল। তো তারপরে দেখবেন আমার প্রত্যাশা ছিল যে এই যে 69 সাল, এই 24-এর যে রাজনৈতিক যে আমাদের জেনারেশনটা, এই জেনারেশনটা আগামী 40 বছর প্লাস বাংলাদেশের রাজনীতির নিয়ামক শক্তি হিসাবে থাকবে। এটা কিভাবে হতো? এদের প্রত্যেক পার্টির ডিসিপ্লিন থেকেই তো আসছিলেন, তাদের পার্টির ডিসিপ্লিনে ফেরত যাবেন। বাট ডক্টর ইউনূস তাদেরকে বললেন যে তাদেরকে একটা দল করতে হবে, এবং তিনি নিজে বলেছেন সাক্ষাৎকারে রয়টারের সাথে যে আমি তরুণদেরকে বলেছি যে তোমরা একটা রাজনৈতিক দল করো। ওরা বলেছে আমাদেরকে কে চিনে কে ভোট দেবে, আমি বলেছি তাদেরকে সবাই চিনে সবাই ভোট দেবে, এবং এনসিপি হলো। এনসিপি হওয়ার পরে এটাকে যে বিভিন্ন জেলায় পাঠানোর পরে আপনি এসপির বাসা, ডিসির বাসা, সার্কিট হাউস এবং এসপির অফিস, ডিসির অফিস, এই যে 5টা স্থাপনা তিনি ব্যবহার করতে দিয়ে এটাকে কিংস পার্টিতে রূপান্তর করলেন, এবং এটার ভবিষ্যৎ শেষ হয়ে গেল। এখন যদি আমি আজকের যে বক্তব্যটা, এটা অত্যন্ত অ্যালার্মিং আমি মনে করি। উনি যদি এইরকম বলে থাকেন যে কেউ এটা তাদের মধ্যে অনেকেই জিতে আসবে এবং তাদের কেউ মন্ত্রী হবে, নির্বাচনী আচরণবিধির সঙ্গে যে সংঘাত কিনা, একবারে নির্বাচনী আচরণবিধির সাথে স্পষ্ট সংঘাত। তিনি তত্ত্বাবধায়ক সরকার না হলেও তত্ত্বাবধায়ক সরকারের অনুরূপ, এবং এই যে লাস্টলি দুইজন ছাত্র নেতাকে যে ক্যাবিনেট থেকে তারা যে ছেড়ে আসলেন, এটাকে তত্ত্বাবধায়ক সরকার একটা ক্যারেক্টারে নেওয়ার জন্যই তো তারা এখান থেকে বেরিয়ে আসছেন। আমি তাদেরকে এর জন্য সাধুবাদ জানাই, তারা বেরিয়ে আসছেন। তো এরপরে ডক্টর ইউনূস নিজে এই ব্লান্ডারটা করবেন, নির্বাচনকে, তার এই বক্তব্যটা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করবে। এবং আগামীকাল থেকে আমি জানি না যে
কে কীভাবে রিয়েকশন দেবে। আমার রিয়েকশন হচ্ছে উনি নির্বাচনে একটা পক্ষ অবলম্বন করলেন এবং তরুণরা ডক্টর ইউনূসের এই সরকারের এই গত 16 মাসের যে কার্যক্রম যারা পছন্দ করে না, নিশ্চয়ই এরা সবাই তরুণদের বিপক্ষে দাঁড়াবেন। আমার এইটা। অনেক ধন্যবাদ ঠাকুর আপনাকে। এরা কি আপনি কি দেখছেন, আপনি কি মনে করেন যে উনি যথার্থই বলেছেন নাকি নির্বাচন প্রভাবিত হতে পারে তার বক্তব্যে? জি, আপনাকে ধন্যবাদ। আমার সহ-আলোচক এবং দর্শকদেরকে সালাম এবং শুভেচ্ছা জানাই। দেখুন, আমি তার আগে আরেকটু পিছন থেকে শুরু করি। ডক্টর ইউনূস কিছুদিন আগে বলেছিলেন যে নির্বাচন বানচাল করা ষড়যন্ত্র চলতেছে বা হতে পারে, এ ধরনের কথাবার্তা তিনি বলতেছেন। আমি জীবনানন্দ স্যার একটা কথাই বলি, জ্যোৎস্নায় তবু সে দেখিল কোন ভূত। এখন দেখুন, যারা নির্বাচনের আয়োজনের দায়িত্বে রয়েছেন তারা যদি বলে যে নির্বাচন বানচাল করা ষড়যন্ত্র চলতেছে, কিংবা তারা যদি ভয় ভীতিটা ছড়িয়ে দেন, ধরুন তাদের কাছে সকল ধরনের তথ্যই রয়েছে, এখন তারা সেটাকে কীভাবে প্রোটেক্ট করবে, কি প্রিজারভেটিভ মেজার নিবে, সেটা যদি না করে তারা যদি এই ভয় ভীতিটা ভীত সন্ত্রস্ত করে ছড়িয়ে দেন, সেটাও আমি মনে করি যে খুব তাদের জন্য যাচিত না অযাচিত। তার চেয়ে বড় কথা হচ্ছে কি, আজকে তিনি যে কথাটা বলছেন, তিনি একটা খুব সিগনিফিকেন্ট কথা বলেছেন, এখান থেকে মন্ত্রী হতে পারেন। তো মন্ত্রী হওয়ার অর্থ হচ্ছে কি আপনি সরকারি দলে যাচ্ছেন, তার মানে এনসিপিতে জামাত জোটের সাথে রয়েছে। তার মানে কি উনি ইনডাইরেক্টলি কি এটা কি বোঝাচ্ছেন যে জামাত বা এনসিপি বৃহত্তর, আমি এটাকে গ্রেটার জামাত বলি আর কি, শুধু জামাত তো না। এখন ধরুন একটা সময় শুধু জামাত ছিল যে দাঁড়িপাল্লার জামাত, এখন জামাতের অনেকগুলো প্রক্সি গ্রুপ রয়েছে। মানে প্রক্সি গ্রুপের একটা কিন্তু ভগ্নাংশ বা লগ্নাংশ হচ্ছে এই এনসিপি। তো সে জায়গা থেকে ধরুন তার এই গ্রেটার জামাতকে তিনি ক্ষমতা যাওয়ার কোনো ইঙ্গিত করলেন কিনা, সেটা কিন্তু একটা বড় প্রশ্ন যা দাঁড়ায়। এবং সেটা আরও যারা পলিটিক্যাল পার্টিগুলো রয়েছে তারা আরও ভালো বলতে পারবে, বা তারা এটা কারো ভাষা প্রোটেকশন জায়গা থেকে তারা বলতে পারবে। কিন্তু আমি মনে করি যে এটা আসলে নিরপেক্ষতা আসলে নষ্ট করেছে। এবং তার চেয়ে বড় কথা হচ্ছে কি, আপনার আজকে অলরেডি 13 জানুয়ারি, আপনি হিসাব করে আর 1 মাসও কিন্তু সময় নেই, এবং 20 তারিখের পরে প্রার্থীরা প্রচারণা নেমে যাবে। এখনও পর্যন্ত কিন্তু আপনার অস্ত্র উদ্ধারের কোনো কার্যক্রম কতটুকু কী হয়েছে আমরা জানি না, কিংবা এই সরকারের নির্বাচনকালীন প্রস্তুতি বারবার আমরা মুখে শুনতেছি যে ইতিহাসে সর্বকালে সেরা নির্বাচন হবে। এখন সব কিছু কিন্তু কাগজে কলমে, কিন্তু প্র্যাকটিক্যালি এখনো পর্যন্ত ইলেকশন যে হতে যাচ্ছে এই ভাইব, এই ফিলিংসটা কিন্তু জনগণের মধ্যে পৌঁছাচ্ছে না। হয়তো পলিটিক্যাল পার্টিগুলো বিভিন্ন শোডাউন করতেছে, বিভিন্ন পলিসি দিচ্ছে, মিটিং মিছিল করতেছে, কিন্তু মানে পুরোপুরি ইলেকশনে যেটা আবহাওয়া হওয়ার কথা সেটা কিন্তু এখনো পর্যন্ত অনুপস্থিত। এবং এই মুহূর্তে যদি তিনি এসে যদি কথাগুলো বলেন তরুণদের মধ্যে কেউ এমপি হবে, কেউ মন্ত্রী হবে, কেউ জিতে আসতে পারে, তার মানে আমার কাছে মনে হচ্ছে ধরুন উনি একটা পক্ষ অবলম্বন করে ফেলেন। এবং এই পক্ষ যদি অবলম্বন করে ফেলেন, ঠাকুরবাবু যেটা বলছিলেন ওনাকে তো আসলে কেয়ারটেকারের একটা অনুরূপ এখানে স্থাপিত করেছে, যে যার কারণেই আমাদের মানে পুরাতন বন্দোবস্তের জায়গায় সেই কেয়ারটেকার ব্যবস্থা ফেরত আসলো, এবার কিন্তু সেটাকে অ্যাপ্লাই করা হচ্ছে না। কারণ এই অন্তর্বর্তীকালীন সরকারকে গণঅভ্যুত্থান পরবর্তী এটাকে কেয়ারটেকার রূপ দেওয়া হয়েছে, 2জন ছাত্র উপদেষ্টাকেও পদত্যাগ করে দেওয়া হয়েছে। তো সেই জায়গা থেকে আসলে এটা আসলে নিরপেক্ষতা একটা বড় প্রশ্ন তোলে, এবং এটা একটা ইঙ্গিত দেয় যে আপনি যদি আরও কিছু ফ্যাক্টর যদি এখানে যোগ করেন, তো সেই জায়গা থেকে ধরুন ইলেকশন হয়ে যাচ্ছে, এটা আমরা বিশ্বাস করি। ইলেকশনের কোনো বিকল্প নাই, আমরা আপনার টকশোতেই গত 1.5 বছর বারবার বলে আসতেছিলাম যে ইলেকশনের কোনো বিকল্প নাই, কিন্তু ইলেকশন হওয়ার জন্য যতগুলো ফ্যাক্টর এখানে মানে পয়েন্টগুলো আপনার সরল লেখাকে যোগ করা দরকার, সেই শেষ পর্যন্ত সেগুলো কি যোগ হয়েছে কিনা সেটা একটা বড় প্রশ্ন, 1 নাম্বার। আর সেকেন্ড প্রশ্ন হচ্ছে ধরুন ইলেকশন যদি কোনো কারণে না পিছিয়ে যায় বা ইলেকশন যদি না হয়, তার মানে কি আর একটা নতুন করে অন্তর্বর্তীকালীন সরকার বা তত্ত্বাবধায়ক সরকার বা এই টাইপের কোনো সরকার আসতেছে কিনা, সেটাও কিন্তু ওনার প্রশ্ন যদি আপনি যুক্তি খণ্ডন করেন তাহলে কিন্তু এই প্রশ্ন দাবি ওঠাটা খুব যুক্তিসঙ্গত। আর 3 নম্বর বিষয় হচ্ছে ধরুন এই মুহূর্তে উনি কিন্তু আসলে আমাদের যখন তফসিল ঘোষণা হয়ে যায়, তফসিল ঘোষণা হওয়ার পরে কিন্তু সংবিধানের 118 থেকে 121 এই বিধানগুলো অনুযায়ী কিন্তু সর্বোচ্চ পাওয়ার কিন্তু ইসি, তাই না? তো এখন সেই জায়গা থেকে ধরুন ওনার কাজ হচ্ছে কিন্তু একেবারে রুটিন কাজ, এখন কিন্তু রুটিনের বাইরে কিন্তু ওনার একটা কাজ করার কথা না। তো সেই জায়গা থেকে উনি এই ধরনের মন্তব্য আমি মনে করি যে এটা অযাচিত, এবং এটা যদি পরবর্তী সময় আমাদের সামনের দিনগুলো যদি সিনারিগুলো যদি সবকিছু না মেলে, তখন কিন্তু এটার কিন্তু একটা সুদূর প্রসারী প্রভাব কিন্তু থাকবে। তাহলে কি নিশ্চয়ই কোনো একটা উদ্দেশ্য নিয়ে তিনি বলছেন? আমি আপনাকে একটা ছোট্ট জিনিস বলি যে আপনি দেখবেন যে এনসিপির যে ছাত্র সংগঠনটা ছিল এটার নাম ছিল বাকসাস, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ এরকম। তো বাকসাস এরা নতুন করে নাম পরিবর্তন করেছে ছাত্র শক্তি, তারপর এদের শ্রমিক সংগঠনের নাম করছে শ্রমিক শক্তি, আপনি দেখবেন যুব সংগঠনের নাম করছে যুব শক্তি। মানে ডক্টর ইউনূসের যে নাগরিক শক্তির আদলে যে নামগুলো ছিল এরা এখন নাম পরিবর্তন করে ডক্টর ইউনূসের যে ব্রেন চাইল্ড যেটা ছিল এটাকে তারা প্রতিফলিত করছে। তো এখন এটা আমরা ওনার সম্মানের দিকে তাকিয়ে উনি অপমান অপদস্থ হবেন, এই জন্য উনি বিব্রত ফিল করবেন। আমরা এই জন্য অনেক সময় ওনাকে খুব রেখে ঢেকে বলি আর কি। আমরা বরঞ্চ আলী রিয়াজকে একটু
চাপিয়ে রাখি, আলী রিয়াজের উপর দিয়ে চালিয়ে দেই। বেসিক্যালি তো এই সব কিছু তো উনি নিজে, কিন্তু আলী রিয়াজকে দিয়ে চালিয়ে দেয় আর কি, যে পানিটা একটু নিচু জায়গা দিয়ে যাক। দেখুন, ইলেকশনটা না হলে কি 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 হতে পারে, আমাদের অনেকে ইলেকশন হবে না এই আশঙ্কাটা কেন? না, অনেকে বলেন যে ইলেকশনটা কেন হওয়া দরকার। আমরা আপাতত তিনটা এই সরকার, এখন সরকার বিদ্যমান। একটা সরকারের নাম হচ্ছে ডক্টর ইউনূসের দৃশ্যমান সরকার, আর দেবপ্রিয় ভট্টাচার্যের মত অনুযায়ী আরেকটা হচ্ছে অদৃশ্য সরকার, মানে ডক্টর ইউনূসের ইউনূসের সরকারের ভিতরে আরেকটা সরকার, দুটো। আরেকটা হচ্ছে যেখানে যার জোর সেখানে তার মুল্লুক, এই জোর যার মুল্লুক তার সরকার। এই তিনটা সরকার থেকে আমরা অন্তত মুক্তি পাওয়ার জন্য আমরা অবশ্যই একটা সরকারের অধীনে শাসিত হওয়ার জন্য নির্বাচনটা খুব হওয়া দরকার। আর কোনো কারণে নির্বাচনটা যদি না হয়, তাহলে সমূহ বিপদ, যেটা আমি আপনাকে বলছি, সমূহ বিপদ হবে। যেমন ধরুন, ওনার এই যে আপনি দেখেন একই দিনে কয়েকটা ঘটনা দেখবেন, এবং এইগুলি সরকারের আশকারা ছাড়া কখনো অবস্থা হতে পারে না। আপনি জানেন যে 12ই ডিসেম্বর হাদি গুলিবিদ্ধ হলেন। হাদি গুলিবিদ্ধ হওয়ার পর থেকে আমাদের বিভিন্ন টক শোতে আমাদের ছাত্রনেতারা বলতেছিলেন, হাদি ভাই যদি এবার মারা যায় তাহলে রুজ কিয়ামত ঘটাই দেব, হাসরের ময়দান ঘটাই দেব। তো এইখানে যে ঘটনাটি ঘটলো, আপনি দেখেন যে আমাদের ডেইলি স্টার, প্রথম আলো, উদীচি, ছায়ানট, এই যে এই ডেইলি স্টার, প্রথম আলোতে আগুনের কয়েক ঘন্টা আগে থেকেই তারা বলছিলেন, এবং এই ছাত্র সংগঠনের সাবেক উপদেষ্টারাও সেখানে বলতেছিলেন, উস্কানি দিচ্ছিলেন। পরে তারা এখান থেকে সরে আসছেন। তো আমার কথা হলো যে আমি জ্যোতি বসুর একটা বক্তব্যকে আমি খুব এখানে উল্লেখ করতে চাই। জ্যোতি বসুকে জিজ্ঞেস করা হয়েছিল যে পশ্চিমবাংলায় সাম্প্রদায়িক দাঙ্গা হয় না কেন? তো উনি বলছেন, আমি জ্যোতি বসুর সরকার চায় না এই জন্য সাম্প্রদায়িক দাঙ্গা হয় না। আমি বিশ্বাস করতে চাই যে এই যে উদীচি, ছায়ানট, প্রথম আলো, ডেইলি স্টার গুড়িয়ে দেওয়া হলো, পুড়িয়ে দেওয়া হলো, এটা কোনো অবস্থাতেই সরকারের যে ইন্ধন বলবো না, সরকারের ইশারা বা সরকারের কি বলা যায়, সরকারের ওভারলুক করা ছাড়া এটা তো হতে পারে না। আপনি দেখেন যে আমাদের সমাজ কিন্তু এত নির্মম না। দীপুচন্দ্র দাসকে থেতলে মেরে ফেলা হলো, এবং তাকে গাছে ঝুলিয়ে একেবারে কাবাব বানানো হলো। কেউ এটা দিয়ে ছবি উঠালো, উঠালো, কেউ আটকালো না। র্যাব 12 জনকে ধরলো। আমরা বললাম যে এই 12 জনের পরিচয় প্রকাশ করেন। তো পরিচয় প্রকাশ না করে তারা বরঞ্চ আর যেটা করলেন, এই প্রথম আমরা দেখলাম ছবিকে ব্লার করে দেওয়া হলো, ঝাপসা করে দিয়ে দেওয়া হলো, যাতে কেউ চিনতে না পারে। বললেন এটা প্রাইভেসি অ্যাক্ট, এটা কভার করে না এদের ছবি দেওয়া, অপরাধীদের ছবি দেওয়া। আমরা বললাম যে প্রথম আলো, ডেইলি স্টারে যে যারা আগুন দিয়েছে এদের ছবি তো সামাজিক যোগাযোগ মাধ্যমে তো আছে, এদের যে কয়জন অ্যারেস্ট হয়েছে এদেরকে নাম পরিচয় প্রকাশ করেন, তারা নাম পরিচয় প্রকাশ করলেন না। তো এতে আমার ধারণা হচ্ছে যে একটার পর একটা ঘটনা এবং আপনি দেখবেন যে পরের দিন যে 18 তারিখের পরের দিন আসলো লাশ, 20 তারিখে জানাজার সব পরে কয়েক হাজার লোক আমাদের পার্লামেন্ট ভবনের দিকে ছুটে যাচ্ছিল। আপনি দেখছেন ছবিটা একেবারেই। তো আমার কথাটা হচ্ছে যে এখানে একটা প্ল্যান তো ছিলই, এবং সেটা সরকারের সাথে সরকারের সহযোগিতা ছিল। এবং সেইখানে আপনি দেখবেন যে বেগম খালেদা জিয়ার যে এত বড় জানাজার সমাবেশ হলো, 10টা লোককে কোনো দিকে পুলিশ, র্যাব বা পুলিশ, আর্মির, বিডিআর বাধা দিয়েছে, 10টা লোক অন্যদিকে গেছে নাই। তাইলে এই যে ঘটনাটা আমরা যে শুনি যে একটা বিপ্লবী সরকার হওয়ার ধারণা ছিল, এবং কাউকে একজন প্রেসিডেন্ট, উনি প্রেসিডেন্ট অথবা আরেকজনকে প্রেসিডেন্ট করে উনি একবারে প্রধানমন্ত্রী হয়ে একটা ফরম্যাটে বিপ্লবী সরকার করবেন, এটা তো এইরকম আমি জানি না। আজকে যেটা বলেছেন উনি, যে আজকে যেটা বললেন যে তরুণদের কেউ কেউ নির্বাচিত হয়ে আসতে পারে, মন্ত্রীও হতে পারে, এখানে নতুন কোনো গেম আছে কিনা। দেখা গেল যে এইরকম কোনো একটা এমন দুর্ঘটনা ঘটলো যে কেউ নির্বাচনের নাম মুখে উচ্চারণই করতে পারবে না, এই সরকার এমন ঘটনা ঘটাতে পারে। তাই? হ্যাঁ, এটা কি করে সম্ভব জানি না। তো যেটা বলছে যে একটা পরিকল্পনা আছে, সেই পরিকল্পনাটা কি? পরিকল্পনা আসলে আমরা তো কারো অন্তর্নিহিত তথ্য বলতে পারবো না, কিন্তু আমাদের আসলে কিছু সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স যদি আপনি যোগ করেন তাহলে কিছু
মানে ভীতিকর অবস্থা বা ভীত সন্ত্রস্ত হওয়ার মতো অবস্থা কিন্তু আছে। এরকম? কারণ আপনি দেখুন যিনি নির্বাচন সংস্কার কমিশনের প্রধান ছিলেন জনাব বদিউল্লাহ মজুমদার, ডক্টর বদিউল্লাহ মজুমদার, তিনি কিন্তু গতকাল একটা কথা বলেছিলেন ইন্টারভিউতে যে এই নির্বাচনের ট্রেন্ড কিন্তু যে কোনো মতো লাইনচ্যুত হতে পারে। এই নির্বাচনের ট্রেন্ড কিন্তু যে কোনো মতো লাইনচ্যুত হতে পারে। তো এখন এই জায়গা থেকে ধরুন আপনার সরকার কিন্তু মানে কিছু জায়গায় কিন্তু মানে সরকার বলতে অন্তর্বর্তীকালীন সরকারকে বোঝাচ্ছি, তারা কিন্তু আপনি দেখেন তাদের কিন্তু অনেক কাজ কিন্তু অলরেডি শেষ মুহূর্তে এসে তারা আমার কাছে মনে হচ্ছে তারাও কিছুটা নার্ভাস ফিল করতেছেন। আপনি যদি দেখেন আমি একে বলি, জনাব আইন উপদেষ্টা আসিফ নজরুল তিনি বারবার একটা কথা আগে বলতেন, ওনার টকশো আমি 15 বছর ধরে ফলো করি, উনি একটা কথা বলতেন যে জামিন পাওয়া কারো আসলে অধিকার না, আমার কারো প্রিভিলেজ না, এটা কিন্তু তার অধিকার। আর এই মুহূর্তে আসে কিন্তু আপনি দেখেন উনি কিন্তু ওই দিন বললেন যে আমরা কিন্তু একদম ম্যাজিস্ট্রেটকে বলে দিচ্ছি, জজকে বলে দিচ্ছি ম্যাজিস্ট্রেট কোর্টে কোনো জামিন হবে না, জাজ কোর্টে জামিন হবে না, হাইকোর্টে সুপ্রিম কোর্টে সেটা 90% জামিন হচ্ছে এবং এগুলো করতেছে আওয়ামী লীগের বিচারপতি তারা। তার মানে আপনি একজন আইন উপদেষ্টা, মানে আপনি আইনমন্ত্রী রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে ব্যক্তি হয়ে আপনি কি বলেন যে আপনি জাজকে বলে দিচ্ছেন, ম্যাজিস্ট্রেটকে বলেছেন জামিন হবে না, তার মানে আপনার আইন তো সেটা ফলো করতেছে না, মানে আপনার তো আইন বিভাগ সেভাবে হওয়া যায়। তার মানে এটা আপনি একটা রুলস ব্রেকডাউন করলেন, 1 নম্বর ইস্যু। 2 নম্বর ইস্যু ধরুন আপনি দেখুন এখানে আপনি আরও একটু খেয়াল করুন, জনাব নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান তিনি কিন্তু শুরু থেকে বেশ বিতর্কিত এবং ওনাকে নিয়ে আসলে অনেক ধরনের কন্ট্রোভার্সি রয়েছে। আপনি দেখুন উনি কিছুদিন আগে দুবাইতে গিয়ে মিটিং করলেন এবং ঘটনাচক্র আমরা জানতে পেরেছি ওনার সাথে মিটিং হয়েছে আমি জানি না, কিন্তু ওখানে কিন্তু সেম টাইমে ভারতের যে সেনাবাহিনীর প্রধান তিনি কিন্তু সেখানে উপস্থিত ছিলেন, দুবাইতে ছিলেন। তারপরে তিনি গেলেন আপনার আমেরিকাতে, সেখানে তিনি সার্জি গুর, পল কাপুর সবার সাথে দেখা করলেন। আবার গতকালে তিনি ফেরার কথা, আমি জানি না তিনি ফিরছেন কিনা, গতকাল কিন্তু আবার ব্রেন্ট ক্রিস্টেনসেন এসেছে নতুন অ্যাম্বাসেডর, এবং সেখানে গিয়ে তিনি আবার একটা কথা বলেছেন। তিনি একবার আপনার দেখুন নিরাপত্তা ফার্স্টে উনি এসেছিলেন কি রোহিঙ্গা রিপ্রেজেন্টেটিভ হয়ে, তারপর হলেন নিরাপত্তা উপদেষ্টা, সাথে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব নিলেন, তারপর আবার মাঝখানে স্বরাষ্ট্র উপদেষ্টা হইতে এসেছিলেন, পারেন নাই। তারপর এখন উনি আবার বলতেছেন যে গাজাতে নাকি বাংলাদেশ সৈন্য পাঠাবে। তার মানে আপনি দেখুন ডক্টর ইউনূস কিন্তু এক জায়গায় বলছে যে মার্চ মাসে তিনি জাপান সফর করবেন, তো আগামী ফেব্রুয়ারি 12 তারিখের পর সরকার থাকতেছে না। তার মানে ওনাদের এই কথাগুলা ওনারা কি হিসেবে বলেন, কি বুঝে বলেন। আবার দেখুন ওনারা অন্তর্বর্তীকালীন সরকারে তারাই কিন্তু ঐক্যমত কমিশনগুলো গঠন করলেন। এখন এখানে জুলাই সনদ সাইন হওয়ার পরে আপনার গণভোট হবে 4টি প্রশ্নতে হ্যাঁ এবং না। যেহেতু এখানে 2টা পক্ষ রয়েছে, তো সরকার কি করে একটি পক্ষ নেয় হ্যাঁ এবং না আর পক্ষে প্রচারণা চালানোর জন্য? এটা তো জনগণ করবে, পলিটিক্যাল পার্টিগুলো করবে, যার যার জায়গায় অবস্থান করবে। সরকারের ইস্যু, এটা তারা ধরে নিচ্ছেন যে এটা সরকারের ইস্যু, মানে জনমত। আপনি একটা পক্ষ নিয়ে ফেলছেন আগে। আপনি যদি রেফারি থাকেন, সরকার রেফারি না এখানে, এখন রেফারি যদি বলে দেয় সাপোজ ব্রাজিল আর্জেন্টিনা খেলা হচ্ছে, রেফারি যদি বলে যে ব্রাজিলের পক্ষে থাকো তোমরা, লাইন্সম্যানদেরকে বলো, সবাই বলতে বলো লাইন্সম্যানের পক্ষ থেকে ব্রাজিলের পক্ষ থেকে বা আর্জেন্টিনার পক্ষ থাকো, তাহলে তো এই খেলাটা ফেয়ার হচ্ছে না। তো সুতরাং আপনি ডেমোক্রেসি এস্টাবলিশ করতে যাচ্ছেন, গণ অভ্যুত্থান পরবর্তী সময় আপনার নতুন বাংলাদেশ, নতুন বন্দোবস্তের কথা বলতেছেন, সুতরাং আপনার কার্যকর মতো সেটা প্রতিফলিত হচ্ছে না। এটা তো গেলে সরকার আচরণবিধি দিক থেকে। তারপরে আপনি দেখেন এই যে আজকে অন্তর্বর্তীকালীন সরকার যেগুলো বলতেছে, আমরা ধরে নিচ্ছি ইলেকশন হয়ে যাবে, ইলেকশন হওয়া উচিত, ইলেকশন হবে, কিন্তু তারপরে এই জিনিসগুলো আমাদের আমলও নিতে হবে। এবং আরেকটা জিনিস বড় কথা হচ্ছে কি, ধরুন এই যে অবৈধ অস্ত্র উদ্ধারের ক্ষেত্রে আমরা কিন্তু এখন পর্যন্ত কোনো দৃশ্যমান কার্যকলাপ কিছু দেখিনি। ডেভিল্যান্ড 1 গেল, 2 গেল, কিন্তু আলটিমেটলি আপনি আওয়ামী লীগের আরও, আমি যদি ভিতর থেকে যেতে চাই, ধরুন 626 জন ক্যান্টনমেন্টে ছিল। তারপরে এই যে আওয়ামী লীগের লোকগুলো ভারত থেকে তারা কেউ ইউএসএ গেল, কেউ আমেরিকা গেল, কেউ লন্ডন গেল। ইভেন আমি একটা দায়িত্ব নিয়ে বলি, লোটাস কামাল সাবেক অর্থমন্ত্রী, তিনি এখন একটা দ্বীপে রয়েছেন, নিঃসঙ্গ দ্বীপে রয়েছেন অস্ট্রেলিয়ার ফিজিতে। তো উনি পাসপোর্ট পেলেন কোথা থেকে? কারণ তো যান নিয়ে পালাইতে হয়েছে। তার মানে আপনার এই সরকার তাদেরকে হেল্প করলো, তাই তো ধরে নিতে হবে সরকার তাদেরকে হেল্প করলো। তো সুতরাং আপনি তাদেরকে তখন ধরতে পারলেন না। এখন নিরীহ মানুষদেরকে আপনি যা তা বিশেষ ক্ষমতা আইন দিয়ে, সন্ত্রাস বিরোধী আইন দিয়ে আপনি ধরতেছেন। সেই বিশেষ ক্ষমতা আইন তো 1974 সালে কালো আইন, যেটা দিয়ে শেখ মুজিব বাকশাল করেছিলেন, তা আপনি কেন আইন বাতিল করলেন না? তো সুতরাং এই সরকারকে তো আপনি যদি প্রশ্ন তুলতে চান, এবং আমি যেটা মনে করি যে ধরুন তাদের আসলে ভবিষ্যৎ নিয়ে খুব শঙ্কিত পড়ে গেছেন এবং তারা খুব নার্ভাস, কারণ 1-1.5 বছর তারা পুরো টাইমটা হানিমুন পিরিয়ড পার করেছে এবং লাস্ট মোমেন্টে আসলে তারা খুবই নার্ভাস। আরও বেশি নার্ভাস কেন, অনেকে আবার ধরুন ভবিষ্যৎ যারা ক্ষমতা আসবে তাদের সাথে একটু লিয়াজু মেনটেন করার চেষ্টা করতেছেন, সেটা হয়তো ব্যাটে বলে মিলতেছে না। তবে আমি আরেকটা কথা, আমি এটা অনেক জায়গায় বলেছি, আবার বলি, অন্তর্বর্তীকালীন সরকারের এখনও আরও 1 মাস বাকি, ওনার অনতিবিলম্বে একটা অর্ডিন্যান্স জারি করা উচিত। এই সরকারের যারা সুবিধাপ্রাপ্ত লোকজন, তারা যেন আগামী যে কোনো সরকারে যাতে তারা কোনো ধরনের এই ধরনের পদে তারা না যেতে পারে, কারণ যদি যায় তাহলে এটা নিয়ে প্রশ্ন উঠবে, কারণ তারা সেই সরকারকে তারা প্রিভিলেজ করেছে বা আপনার এম্পাওয়ার করেছে বা তাদেরকে কোনো ধরনের সুবিধা দিয়েছে, যার কারণে এই সরকার এসে তাদেরকে আবার দায়িত্বপ্রাপ্ত করেছে। সুতরাং এটা নিরপেক্ষতা বোঝার জন্য, নির্বাচনের নিরপেক্ষতা বজায় রাখার জন্য, কারণ যেহেতু এটা তত্ত্বাবধায়ক সরকার না, অন্তর্বর্তীকালীন সরকার, আপনার আইন পাশ হওয়ার পর আপনি রাখতেছেন না, সেই জায়গা থেকে এই ইলেকশন নিয়ে কিন্তু আসলে এই ইলেকশনের উপর বাংলাদেশে অনেক কিছু নির্ভর করতেছে। বাংলাদেশের আগামী ভবিষ্যৎ, গণতন্ত্র অনেক কিছু নির্ভর করতেছে, এবং আমরা যদি এখানে হোঁচট খাই তাহলে কিন্তু আমাদের ভবিষ্যৎটা কিন্তু অন্ধকার দিয়ে চলে যাবে। ব্যাপারটা হচ্ছে যে বিএনপি কি তাহলে ভুল পথে হাঁটছে? বিএনপি ভুল পথে শুদ্ধ পথে হাঁটার বিষয়টা না। না, এখন তাইলে তারা তো যেগুলো চলছে, আমি আপনাকে প্রশ্ন করেছি, আপনি দেখুন যে বিএনপি
এখন এই জায়গাতে পড়ছে এরকম যে বিএনপি এই সরকারকে সাপোর্ট দিয়ে যাচ্ছে এখনো। একটা প্রবাদ আছে যে বললে মাই মার খায় আর না বললে বাবায় হারাম খায়। এইটা প্রেক্ষাপটটা এরকম যে একজন ক্ষুব্ধ কৃষক প্রতিদিন প্রতিদিন মাংস ভাত খাইতে চাইতো, তো একদিন কিছুই নাই করে তো কিষানি বিলাই জবাই করে ভাত দিয়ে দিচ্ছে। তো ছেলে আড়াল থেকে বলতেছে এখন যদি বলি তাইলে মা তো মায়ের খাবে আর না বললে বাবা হারাম খাবে। এখন বিএনপি এই সরকারকে সাপোর্ট দিয়ে টিকিয়ে রাখছে এবং সাপোর্ট উড্ড করলে সরকার থাকতে পারবে না, এটা সত্যি কথা। একটা দেশ একটা গভীর অনিশ্চয়তার দিকে যাবে। আরেকটা তো এই ক্ষেত্রে বিএনপি রিয়েলি সংকটে আছে। আমি আপনাকে বলি কি সংকট? সংকটটা এইটা যে এই সরকার যে ধরুন এই সরকার যে কতগুলো অন্যায় অবিচার করছে বিভিন্নভাবে। যেমন ধরুন জুলাই সনদে এনসিপি এখনো স্বাক্ষরই করে নাই। এনসিপি তারা 30টা আসনে নির্বাচন করবে আর 270টা আসনে তারা এই জুলাই সনদ অ্যাম্বাসেডর ভোটের পক্ষে ক্যাম্পেইন করার জন্য 270 জনকে দিচ্ছে। ইতিমধ্যে আপনি দেখবেন যে বগুড়ায় জাতীয় পার্টির যে দীর্ঘদিনের অফিস ছিল, প্রায় 40 বছরের অফিস ছিল, সেই 40 বছরের অফিসকে তারা দখলে নিয়ে ব্যানার টানাই দিয়েছে, এটা জুলাই যোদ্ধা মঞ্চ, এরকম একটা টানাই দিয়েছে। পুলিশ এখন সেখানে কোনো কিছু করছে না, পুলিশকে তারা কমপ্লেন করেছেন, তারা করছে না। তো এই যে একটা পজিশন গেল। তো এখন এনসিপি যে নিজে স্বাক্ষর করে নাই জুলাই সনদে, সে জুলাই সনদের পক্ষে 270 জন অ্যাম্বাসেডর দিচ্ছে যারা ভোট ক্যাম্পেইন করবে। এরপরে আবার গভর্নমেন্ট ভোট ক্যাম্পেইন করছে, গভর্নমেন্ট ভোটের পক্ষে ক্যাম্পেইন করছে। তো এই জন্য আমি আপনাকে বলছি এখানে যে এই যে জটিল বিষয়টাকে, যে আমি যদি এখন টোটালটা গভর্নমেন্টকে যদি আমি একেবারেই ডিজোন করি, গভর্নমেন্টকে যে ডিজোন করে যদি বলি যে এই কাজগুলি, আমি বলছি এটা হয়তো আমার পার্সোনাল দায়িত্বে বলছি, বাট পার্টিতে এখনও এই বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয় নাই, সিদ্ধান্তের কথা বলে নাই। কিন্তু আমি মনে করি যে এই অবস্থাটায় এই অর্ধেক খুশি রাখা, অর্ধেক ভিতরে চাপা ক্ষোভ, এটা দিয়া সময়টা পার করা যাবে না। এটা স্পষ্ট করতে হবে বিএনপিকে, এবং এই সরকারের সাথে তার যে রিলেশনটা, এটা স্পষ্ট করে না ফেললে ইলেকশন একটা বড় বিপদ হয়ে যেতে পারে। বিপদ হতে পারে। রাকিব, আমি যেটা প্রসঙ্গটা বলি, হ্যাঁ, অন্য প্রসঙ্গ যেটা ঠিক হচ্ছে, আপনি জানেন বা লক্ষ্য করেছেন যে আল জাজিরা একটা রিপোর্ট করেছে, আপনি জানেন সৌদি আরব এবং পাকিস্তানের মধ্যে যে সামরিক জোট হচ্ছে, সেই জোটে যোগ দিতে যাচ্ছে বাংলাদেশ। এখন অন্তর্বর্তী সরকার তারা এইভাবে সিদ্ধান্ত নিচ্ছেন, যেটা আপনি একটু আগে ইঙ্গিত করলেন, মার্চে কিভাবে জাপানে যান, এটা তো অদ্ভুত ব্যাপার। আমি এই কারণে বললাম, আপনি আমাকে আগের রাউন্ডে যে প্রশ্নটা করেছিলেন যে নির্বাচন হবে কিনা অনিশ্চয়তা, এখন সেটা হবে কি হবে না বা তার অন্তর্নিহিত কি কথা, সেটা তো আমরা আগে থেকে বলতে পারি না, কিন্তু সরকারের এই আচরণগুলো কিন্তু প্রশ্নবিদ্ধ। আর একটা কথা, আমি ওই সরকার কেন হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণা চালাচ্ছে, কারণ আপনি যখন ভীত সন্ত্রস্ত হবেন, নিজে পার্সোনালি কনফিডেন্স থাকবে না, তখন আপনি এটা বেশি করে বলবেন। আমার ধারণা যে সরকার নিজেই এটা শঙ্কার মধ্যে পড়ে গেছে যে গণভোটে হ্যাঁ যযুক্ত না হতে পারে, না যযুক্ত হতে পারে। যদি হ্যাঁ যযুক্ত না হয়, সেক্ষেত্রে এই সংস্কার কমিশনের যে সংস্কারগুলো করতে পরবর্তী সরকার বাধ্য না, আইনগত বাধ্য না। এবং তার চেয়ে বড় কথা হচ্ছে যে আইনগত বাধ্য হচ্ছে, বড় কথা হচ্ছে তখন ডাবল প্রশ্ন উঠবে যে এই সরকার যে 1.5 বছরে এই কালক্ষেপণ করছে, এগুলো রাষ্ট্রের টাকা খরচ করে, রাষ্ট্রের অর্থ খরচ করে, রাষ্ট্রের রিজার্ভ খরচ করে, তাহলে কার উদ্দেশ্যে করলো, কার জন্য করলো? 1 নম্বর ইস্যু। 2 নম্বর ইস্যু হচ্ছে কি, সরকারের মধ্যে আরেকটা ভীত সন্ত্রস্ত অবস্থা রয়েছে, যদি না ভোট হয় তাহলে কিন্তু এই 1.5 বছরে সরকারকে আপনি কিসের ভিত্তিতে বৈধতা দিবেন? তখন এই বৈধতা যদি আপনি না দিতে পারেন, তাহলে এই অন্তর্বর্তীকালীন সরকারে যারা টিমে পার্টিসিপেট করেছে তাদের প্রত্যেকের লাইফ রিস্কে পড়ে যাবে এবং প্রত্যেকে আইনের মার পাশে তখন ফেসে যাবে। এই কারণে আমার মনে হয় যে সরকার নিজে নার্ভাস থাকার কারণে এটাকে প্রচারণা করতেছে। গেল 1 নম্বর প্রশ্ন। সেকেন্ড প্রশ্ন, যে আপনি যে প্রশ্ন করলেন যে বাংলাদেশ সৌদি জোটে যাচ্ছে নাকি পাকিস্তানে যাচ্ছে নাকি টার্কি জোটে যাচ্ছে, তার চেয়ে বড় কথা হচ্ছে কি এই সরকারের সে রাইটসটা আছে কিনা। ধরুন আপনার এর আগেও কিন্তু সরকার 8টা নতুন বিতর্ক তৈরি করেছিল যে মানবিক করিডোর দেওয়ার নামে, তাই না? যেখানে সরকার কোনো পলিটিক্যাল স্টেক হোল্ডারের সাথে তারা কোনো আলোচনাই করেনি, বাংলাদেশের সেনাবাহিনী সশস্ত্র বাহিনী কারোর সাথে আলোচনা করেনি, না করে তারা হুট করে সিদ্ধান্ত দিল। তারপরে 3 জন 3 রকম কথাবার্তা বললো, পরে বাধার মুখে তারা সরে আসলো। এখনো পর্যন্ত আপনি কোন জোটে যাবেন, ধরুন এখন পোলারাইজেশনের যে যুগে, সেই যুগে তো বাংলাদেশে যে তথাকথিত যে ফরেন পলিসি যে সকলের সাথে বন্ধুত্ব, কারোর সাথে শত্রুতা নয়, সেটা কিন্তু এখন আপনি পারবেন না। সুতরাং আপনার পোলারাইজেশনের যুগে কোনো শত্রু মিত্র আপনাকে বেছে নিতে হবে। তো সেই বেছে নিতে হলে তো নিশ্চয়ই এটার জন্য সরকার লাগবে, জনগণ লাগবে। এখন আপনি কারো ম্যান্ডেট ছাড়া যে এগুলোতে যাচ্ছেন, তার মানে আপনি, আমার কাছে যেটা মনে হচ্ছে, ধরুন সরকার বিশাল একটা ফাঁদের মধ্যে রয়েছে
এবং আপনাকে আমি ধরেন মানে এগুলো হয়তো আগামী দিনের সিনারিগুলো তো আরও ভালো করে বোঝা যাবে, কিন্তু আপনি এই জিনিসগুলো উড়িয়ে দিতে পারেন না। ধরুন জয়শঙ্কর বেগম খালেদা জিয়ার জানাজার সময় তিনি দেশে এসেছেন, তিনি বিএনপির সাথে 40 মিনিট তিনি সাক্ষাৎ করেছেন, কিন্তু তিনি প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎই করেন নাই। তারপরে আপনি দেখেন এই যে চীনের সাথে, পাকিস্তানের সাথে, টার্কির সাথে এই সরকারের যে ওতপ্রোত সম্পর্কটা বেড়ে যাচ্ছে, এখানে এই পোলারাইজেশনের যুগে আপনি সেগুলোকে ব্যালেন্স করবেন কীভাবে? তারপর আপনি দেখেন আপনি এই 20টা হচ্ছে 10GC আপনি হচ্ছে যুদ্ধ বিমান কিনতেছেন চায়না থেকে। তো সে জায়গা থেকে আপনি এখন এই পোলারাইজেশনের যুগে বাংলাদেশ যে ইন্দো প্যাসিফিক এবং স্ট্র্যাটেজি কিন্তু পরোক্ষ একটা পার্টনার আমেরিকা। তো সে জায়গা থেকে কিন্তু ধরেন আপনি আমেরিকার সাথে যদি আপনি পার্টনারশিপ করেন, তাহলে হচ্ছে কি আপনি চাইনিজ বেল্টের আপনি কারোর সাথে মিলিটারি কোনো চুক্তি করতে পারেন কিনা, বা কোন অ্যাঙ্গেলে করতে পারেন, কতটুকু ছাড় দিবেন, এই সিদ্ধান্ত কিন্তু আপনার পুরো একান না। তখন আপনি যদি এই সিদ্ধান্ত দায়ভার উপরে নিয়ে ফেলেন, তার কিন্তু আপনি বাংলাদেশকে রিস্কের মধ্যে ফেলে দিচ্ছেন। এবং আমার ধারণা যে তাদের মধ্যে কেউ এই সুপ্ত বাসনা এখনো পোষণ করেন যে ইলেকশনটা হয়তো কোনো কারণে বানচাল হতে পারে, ইলেকশনটা কোনো কারণে পিছিয়ে যেতে পারে, কিংবা তাদের মধ্যে যে ধরেন ওই যেটা বললেন ঠাকুরে বললেন যে কারোর মধ্যে বিপ্লবী সরকারের মানে সেই অতি উচ্চাবিলাস কিংবা অন্য কিছু যদি থেকে থাকে, তাহলে কিন্তু সেটা কিন্তু আমাদের জন্য বিশাল একটা হুমকির বিষয়। এবং ধরুন এটা যদি আমাদের পলিটিক্যাল পার্টিগুলো যদি অ্যাড্রেস না করতে পারে, তাহলে জনগণ তো সাফার হবে, পলিটিক্যাল পার্টিগুলো অ্যাড্রেস হবে। এবং এটার জন্য আমি মনে করি ধরুন বিএনপিকে আরও একটু বোল্ড স্ট্যান্ড নেওয়া উচিত। আর এই মুহূর্তে যদি এখন তফসিল ঘোষণা হয়েছে, ইলেকশনের সবকিছু এখন ফিক্সড আপ, এখন তারা আপনি বলতে পারেন না যে সরকারকে আমরা চাই না, কিন্তু এই সরকারের এই বোল্ড সিদ্ধান্ত বলতে কি বুঝেন? না আগে বোল্ড সিদ্ধান্ত আমি যেটা বোঝাচ্ছি, ধরেন একটা সময় হয়তো ধরেন সরকারকে আপনি চাপে ফেলতে পারতেন বা কিছু উপদেষ্টা চেঞ্জ করার জন্য বা তার পলিসি চেঞ্জ করার জন্য। এখন তো সেই সুযোগটা কম, সে কারণে আমি বললাম বোল্ড সিদ্ধান্ত নেওয়াটার সুযোগটা কম, কারণ আপনার তফসিল ঘোষণা হয়েছে 1 মাসের পর আপনার ইলেকশন 1 মাস ঠিক নাইও আপনাদের। এখন তো দেখার বিষয় যে নির্বাচন কমিশন কিভাবে বিষয়টা দেখে, কারণ নির্বাচন কমিশনের সামনেই তো এটা একটা অগ্নি পরীক্ষা, বিশাল অগ্নি পরীক্ষা। এবং তারা কিন্তু ধরুন আপনার কোনো ট্রায়ালের মধ্যে আসে নাই, তারা কোনো ধরনের এসিড টেস্টও দেয় নাই, তারা কোনো প্রি টেস্ট এক্সামও দেয় না, টেস্ট এক্সামও দেয় না। এখন তারা সরাসরি ফাইনাল পরীক্ষা চলে আসে, তারা কোনো প্র্যাকটিস ম্যাচ খেলা না, সরাসরি আপনি বিশ্বকাপে চলে আসলেন। এবং আমরা কিন্তু অসংখ্যবার বলেছি যে এই সরকার কিছু পাইলটিং করতে পারতো, তারপরে এই সরকারের অনেক কিছু সুযোগ ছিল, কিন্তু তারা কিছুই করেনি। তারা শুধু বিশ্ববিদ্যালয় কিংবা সাংবাদিক সমিতি, অমুক সমিতি, ব্যবসায়িক সমিতি, বিজেএমই সমিতি, এগুলো নিয়ে তারা ব্যস্ত ছিল। তারা এর চেয়ে বরং আর একটা ভালো কাজ করতে পারতো, 2টা সিটি কর্পোরেশন, 4-5টা উপজেলা, 4-5টা পৌরসভা যদি করতে পারতো, তাহলে আমরা মোটামুটি একটা ফিটনেসটা দেখতে পারতাম। এখন আপনি দেখুন এবার কিন্তু আমাদের 12,76,00,000 ভোটার, ডাবল ভোটিং, গণভোটও রয়েছে। এখন এই ভোট আপনি কয়দিনে গণি শেষ করবেন এটা কিন্তু আমরা জানি না। আপনি কিন্তু আমরা এটা ডাকসুর সময় দেখেছি, জাহাঙ্গীরনগরে দেখেছি, জাকসু সর্বশেষ জগন্নাথও দেখেছি। সুতরাং আপনি যাদেরকে করবেন, এবং তার চেয়ে বড় কথা হচ্ছে কি আপনার এই 18 বছর পরে যে ইলেকশনটা হচ্ছে, আপনি তো নিশ্চয়ই ফেসিবাদের কারো এখানে রাখবেন না। এবার আপনার কিন্তু নিয়মও করেছে, ফার্স্টে পরবর্তীটা শিথিল করেছে, তারা ব্যাংকার থেকে কাউদের থেকে নিচ্ছে না, পরবর্তী এটা রাখবে। তো এখন আপনার 43,000 বুথ, তারপর হচ্ছে কি আপনার 18 লক্ষর মতো আপনার টোটাল ম্যান ফোর্স লাগবে, তারপর আবার এখানে বিদেশি প্রবাসী ভোটও যোগ হচ্ছে। তো সুতরাং এই জায়গাগুলো কিন্তু আপনি ডিলে দেওয়ার কোনো সুযোগ নেই। তারপর হচ্ছে কি আইন শৃঙ্খলা পরিস্থিতি যে আপনি এখনো পর্যন্ত যদি টার্গেট কিলিং হয়, আপনি দেখুন আমি মনে করি যে 20 তারিখের পর কিন্তু সত্যিকার একটা অগ্নিপরীক্ষা দিতে হবে, কারণ 20 তারিখের পর থেকে 2 সপ্তাহ সময় পাবে মাত্র। এবার কিন্তু আপনার অনেক রেস্ট্রিকশনও রয়েছে, এবার কিন্তু আপনার পোস্টার ছাপাতে পারবেন না, 6টা না 8টা জানি বিলবোর্ড আপনার টাঙাতে পারবেন, তারপর আপনার অনেক রেস্ট্রিকশন রয়েছে। তো সেই জায়গা থেকে কিন্তু প্রার্থীরা কিন্তু 3-4 আসনে ছুটে বেড়াবে। এখন সবাই ঢাকা থাকলেও বা শহরে থাকলেও তারা কিন্তু তখন গ্রাম অঞ্চলে চলে যাবে। তখন সেই জায়গা থেকে আপনার 2568 জন মনোনয়নপত্র লাস্ট পর্যন্ত জমা দিয়েছিল। তা আপনি যদি বাছাইকৃত 2000 যদি টিকে, তো এই 2000 মানুষকে আপনি নিরাপত্তা দিবেন কিভাবে? আপনি একমাত্র তারেক রহমানকে নিরাপত্তা দিতে আপনি হিমশিম খেয়ে যাচ্ছেন। সর্বশেষ কিন্তু ইসি কথা বলেছে, এটা কিন্তু বিএনপি বলে নাই। ইসি অনুরোধ করেছে তারেক রহমান যেন উত্তরাঞ্চলে সফরে না যায়। সুতরাং মানে ইসি কিসের ভিত্তিতে এটা করলো এটা কিন্তু প্রকাশ করে নাই, মানে কোথাও না নিরাপত্তা ঘাটতি থাকতে পারে, কিসের কারণে করতে পারে সেটা কিন্তু ধোঁয়াশা করে না। এবং আমি মনে করি যে এগুলো করে বরং জনাব তারেক রহমানকে বাবলার মধ্যে ঢুকে ফেলতেছেন, এবং এটার জন্য আরো অন্যান্য উদ্দেশ্য রয়েছে, যেটাকে আমি বলি এই সরকারের প্রধান উপদেষ্টা যেটা বলেছে সেটা যদি আপনি যোগ করেন, তাহলে কিন্তু খেলা অন্যদিকে ঘুরে যাচ্ছে। শুনবো আমাদের তৃতীয় পর্বে। আপনারা যেহেতু বিরতির সময় হয়েছে, রাকিব আপনাকে অনেক ধন্যবাদ, আর ঠাকুর আপনাকেও ধন্যবাদ। আমরা বিরতিতে যাচ্ছি, ফিরছি খুব তাড়াতাড়ি, আমাদের সঙ্গেই থাকুন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা ফিরে এলাম আমার ফ্রন্টলাইনে। আমাদের সঙ্গে রয়েছেন মোশাররফ আহমেদ ঠাকুর, ডাক্তার রাকিব আল হাসান, দুজনকেই স্বাগত জানাচ্ছি। আবার একটু আগে যেটা আমরা শুনছিলাম, রাকিব যেটা বলছিলেন, তাইলে কি বাংলাদেশের সামনে নতুন কোনো চ্যালেঞ্জ আসতে যাচ্ছে? বাংলাদেশ সামনে অনেকগুলো চ্যালেঞ্জ তো ইতিমধ্যেই হাজির হচ্ছে। আপনি তো নিশ্চয়ই স্বীকার করবেন যে দক্ষিণ এশিয়ার পলিটিক্স এবং বাণিজ্যের ভারসাম্যের কেন্দ্রটা হয়েছে এখন বাংলাদেশ, এবং বিভিন্ন কারণে বঙ্গোপসাগর এখানে অনেক বেশি ইম্পর্টেন্ট হয়ে উঠছে।
তো সেই ক্ষেত্রে আপনি দেখুন যে আমাদের ডক্টর ইউনূস বললেন চট্টগ্রাম বন্দর আমাদের হার্ট, আমাদের হৃৎপিণ্ডের আমাদের অর্থনীতির হার্ট হৃৎপিণ্ড। সেই হৃৎপিণ্ড ইজারা দিয়ে দেওয়ার জন্য উনি যেটা বললেন যে বুঝিয়ে শুনিয়ে দিতে হবে, বুঝিয়ে শুনিয়ে না পারলে মেরে কেটে হলেও দিয়ে দিতে হবে, কোট আনকোট। এবং বন্দরটা দিলেন কিভাবে? 3রা নভেম্বর তারা স্টার্ট করলেন চুক্তির প্রসেস, এবং 17 নভেম্বর যেদিন শেখ হাসিনার ফাঁসির রায় ঘোষিত হয়, সবাই যেদিন এটা নিয়ে ব্যস্ত সেই দিন তিনি এটা স্বাক্ষর করে ফেললেন। তো এই যে বিষয়টা, এর আগে করিডোরের প্রশ্নে কারোর সাথে কোনো আলাপ করেন নাই, মানে উনি সমস্ত বিষয়েই যখন বাংলাটা হচ্ছে চিপায় পড়েন তখন রাজনৈতিক দলগুলিকে ডেকে জিজ্ঞেস করেন, বাট উনার মতলবের যে বিষয়গুলি আছে উনি কিন্তু একটাও কাউকে জিজ্ঞেস করে না, দেখবেন এই জিনিসটা। তো সেই ক্ষেত্রে আমি আপনাকে বলি যে এই যে জুলাই সনদটা, আমি আবার একটু এই জায়গাটা আনছি যে জুলাই সনদে যদি কোনো কারণে না ভোট জয়ী হয় তাহলে 1400 মানুষের মৃত্যু কি এটা কি মিথ্যা হয়ে গেল? এরা মরে নাই, এরা শহীদ হয় নাই, গেল ওয়ান কোয়েশ্চেন। এবং এই যে তারা, আমাদের বরঞ্চ প্রশ্ন ছিল এই জুলাই সনদকে বরঞ্চ উনি এই ইয়েতে না দিয়ে, এই যে না ভোটে না দিয়ে, বরঞ্চ সবাই যেহেতু জুলাই সনদ, এনসিপি ছাড়া সবাই যেহেতু জুলাই সনদে একমত আছে, তারা বলতে পারতেন যে জুলাই সনদ আমাদের অতীতের গৌরবময় অতীতকে স্মরণ করিয়ে দিবে বারবার, এবং ভবিষ্যতে পথ নির্দেশিকা হিসেবে কাজ করবে যে কেউ যদি ফ্যাসিস্ট হয় তাহলে দিস ইজ দ্য জুলাই সনদ। এটা জাতীয় ঐক্যমতের ভিত্তিতে গৃহীত আছে, এবং এখানে গণভোটের প্রশ্ন কিছু নেই। এবং যারা প্রত্যেকেই তারা তো দিয়েছেন, অঙ্গীকার দিয়েছেন যে এটা তারা গেলে বাস্তবায়ন করবেন। তো সে এইটার উপর বিশ্বাস রাখা উচিত ছিল। এবং এই গণভোটটা আজকে দাঁড়ালো কি, ঘোড়ার আগে গাড়ি জুড়ে দেওয়া হলো। ঘোড়া কতক্ষণে এটা ঠেলে নিয়ে যেতে পারবে আমি জানি না। তো সেই ক্ষেত্রে আপনাকে আরেকটা বিষয় আপনার নজরে আনতে চাই। আপনি দেখুন যে হাদির মৃত্যুর পরে যে, আমি কয়েকটা ঘটনা বলছি, আমি পরে একত্রে আসি। হাদির মৃত্যুর পরে দেখেন যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সব বিষয়ক বিশেষ সহকারী খুদা বক্সকে উনি, বাট আমরা যতটুকু জানতাম যে এখানে খলিলকে পুট করা হতে, খলিলকে দেওয়ার কথা ছিল, তারপর এটা পারেন নাই। তারপর খুদা বক্সের বিরুদ্ধে খলিলকে কি পজিশনে দিবে? উনি তো উপদেষ্টা আছে, উনি তো এক্সট্রা দায়িত্ব হিসেবে স্বরাষ্ট্র, উনি তো কতটি দায়িত্বে আছে দেখেন। উনি রোহিঙ্গা প্রতিনিধি, উনি বিষয়ক উপদেষ্টা, নিরাপত্তা উপদেষ্টা, প্রতিরক্ষা উপদেষ্টা, তো এখন এই যে খলিলকে পারলে সব মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়ে দেন। তো এই জন্য আমি খুদা বক্সের সম্বন্ধে যে বিষয়টা আছে যে পুলিশ আজকে না দাঁড়ানোর পেছনে যে লোকটা কাজ করছেন তিনি হচ্ছেন খুদা বক্স। কীভাবে? আমরা স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীরকে তো প্রায়ই আমরা তাকে দোষী করতাম, বকাবকি করতাম। পরে দেখা গেল যে খুদা বক্সের ইশারা ছাড়া একটা সাব ইন্সপেক্টর বদলি হয় না, এবং অথচ যে এখানে জাহাঙ্গীরকেই সবাই দোষাদোষী করত। তো এখন আমার মনে হয় যে একটু হয়েছে, পরিস্থিতির উন্নতি হয়েছে। তো আমি সর্বশেষ আমার বক্তব্যটা হচ্ছে যে নির্বাচনটা করতে হয়, আমার মনে হয় যে পুলিশকে এখনো যে 31 দিন সময় আছে, আর 31 দিন সময়ের মধ্যে প্রথম অন্তত আগামী 7 দিন বা 10 দিনের মধ্যে পুলিশের কাছে মেসিভ একটা ড্রাইভ দেওয়া উচিত গভর্নমেন্টের, যে যারা যারা খুন খারাপির সাথে জড়িত ছিল এদেরকে চিহ্নিত করা। 17 মাসে পারে নাই, 17 দিনে পারবে? যদি না পারে, আমি আপনাকে বলছি পারে নাই, তো এটা আবার যদি তো কোনো শব্দ নাই, এটা না পারার কোনো কারণ নাই, জাস্ট আন্তরিকতা। আপনি আমাকে বলতেছি যে আমার 64টা জেলা পুলিশ লাইনকে আপনি 4টা পুলিশ লাইন কভার করতে পারবে না? না, এটা কি আপনি জানেন যে সব থেকে খালি রাজনীতি খুঁজেন? পৃথিবীর এমন কোনো দেশ আছে যেখানে কেউ রাজনীতি করে, সবাই তো রাজনীতি করে, তারপরে তো অফিস করে, তাতে কি অসুবিধা হয়?
কিন্তু আপনি খালি দেখতেছেন এই স্বৈরাচারের দূষর ছিল কিনা, এই অমুকের সাথে দোষ ছিল না, ও বিএনপি কিনা, ও জামাত কিনা, তাইলে আপনি লোক খুঁজে পাবেন কই? না, এটা দেখার দরকার নাই। আমি দেখা বলছি হচ্ছে তো। যে পুলিশ যে কারণে পারলো না, তো এই কারণে পুলিশ যে ডিমোরালাইজ হয়ে আছে, পুলিশ যে এই কথাটাই তো খারাপ হ্যাঁ, ছিল, mentally- এটা তো করার দরকার ছিল না। আপনি এখন পর্যন্ত পুলিশের আপনি দেখবেন পুলিশের কে কে দোষী এটা সাব্যস্ত হয়নি। সবার ঘাড়ের উপর একটা তলোয়ার ঝুলে আছে, যে কোনো সময় তাকে বলবে যে তুমি স্বৈরাচারের দোষর ছিলা, তুমি খুন খারাপির সাথে জড়িত ছিলা। এই অবস্থাটা নিয়ে পুলিশ কাজ করবে কিভাবে? এটার থেকে তো একটা পরিস্থিতি এদেরকে মুক্ত করা উচিত, যে অন্তত নিঃশঙ্ক করা উচিত যে বাবা এই কয়জন ছাড়া বাকি সবাই ফ্রি। এটা তো গভর্নমেন্ট করছে না। কেন করছে না আমি জানি কেন না। করছে না জানি না। তবে ঠাকুর, আপনার যে সংশয়, এই সংশয়ের মানে যথেষ্ট কি আছে, যুক্তিও আছে। যাই হোক, সেটা আমি পরে বলছি। রাখি, এখন যেটা তাহলে কি গন্তব্য কি অজানা তাইলে? পথের গন্তব্য আসলেও জানা। দেখুন, আসলে এই সরকারের, আপনি ওনাকে যে প্রশ্নটা করেছেন আমি উত্তর দিই, চ্যালেঞ্জ আসলে চ্যালেঞ্জ আসলে অনেকগুলো চ্যালেঞ্জ। মানে এই সরকার একটা চ্যালেঞ্জ, ইলেকশন হয়ে যাওয়ার পরে নতুন সরকারের জন্য আরো নতুন নতুন চ্যালেঞ্জ। কিন্তু এই সরকার যে জিনিসটা শুরু থেকে ব্যর্থ হয়েছে, এই ব্যর্থতার জন্য সরকারকে এবং আমাদের জাতিকে আসলে খেসারত দিতে হবে। এক নম্বর হিসেবে ধরুন, আমাদের আসলে ধরুন পৃথিবীতে যখন এই ধরনের ম্যাসিভ গণ অভ্যুত্থানগুলো হয়, আপনি যদি চিলির কথা বলেন, তারপরে তিউনিসের কথা বলেন, তারপরে সাউথ আফ্রিকার কথা বলেন, প্রত্যেকটি জায়গায় কিন্তু একটা ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশনের মধ্যে দিয়ে আপনার যেতে হয়, ভাঙ্গা এবং ঘরার মধ্যে দিয়ে যেতে হয়। এখন আমরা শুধু বাংসি, আমরা কিন্তু নতুন কিছু করতে পারিনি। আপনি দেখুন, আওয়ামী লীগের পতনের জন্য একমাত্র আওয়ামী লীগে দায়ী, শেখ হাসিনা এবং আওয়ামী লীগ অন্য কেউ দায়ী না। কিন্তু আওয়ামী লীগ যদি কোনো কারণে ফেরত আসার জন্য সরকার এক নম্বর দায়ী, রাজনৈতিক দলগুলো দায়ী। আপনি দেখুন, ধরুন বাংলাদেশের মতো একটা রাষ্ট্রে আপনি যদি একদম মানে ট্রু প্রো পিপল কাজ করতে চান, আপনাকে খুব বেশি পর্যন্ত আপনাকে উঠাবে না, আপনাকে একটা জায়গায় থামিয়ে দেওয়া হবে। কারণ আপনি যদি পারপাস সার্ভ না করতে পারেন, পারপাস সার্ভ করতে গেলেই তো আপনার এই ধরনের সংখ্যাগুলো আসবে। আপনি কি বিএনপি পারপাস সার্ভ করবেন, আপনি জামাতের পারপাস সার্ভ করবেন, আপনি কি এনসিপি পারপাস সার্ভ করবেন? এখন এই জায়গাগুলোতে যদি সরকার এই যে ঐক্যমত কমিশন সংস্থাগুলো করছে, আমি আপনাকে ড্যাম শিওর বলে দিতে পারি তার 5%ও অ্যাপ্লাই হবে না। তারপর আপনি দেখেন, এই যে কারণ হচ্ছে কি, ধরুন এই জাতিকে, এই মানে একটা ভঙ্গুর রাষ্ট্রকে, ভঙ্গুর স্টেটকে আপনি এই জায়গা থেকে রাতারাতি ইউরোপ মডেল বানাই ফেলবেন, এটা এত সহজ জিনিস না, এটা খুব টাফ একটা জব। কিন্তু এই জায়গা থেকে ধরুন আপনার আওয়ামী লীগকে আপনি শুরু থেকে রিকনসিলিয়েশন করতে পারেন নাই, এই জনগোষ্ঠীকে রিকনসিল করতে পারেন নাই, আপনি না করে আপনি করছেন কি মফকে উস করে দিচ্ছেন, জায়গায় জায়গায় আপনি মফ করে দিচ্ছেন। আপনি উনি যে কথা বললো প্রথম আলো ডেলি স্টার কথা, ধরুন প্রথম আলো ডেলি স্টার থেকে জাঙ্গের গেটে যদি আপনার টান দেয় 5 মিনিট লাগবে সেনাবাহিনী আসতে, তার মানে ঘন্টার পর ঘন্টা বাংলো, ওটা আগুন দিল, আপনার কেউ নাই, যখন বাংলা শেষ তখন এসে হাজির। তার মানে এগুলা যে কারা করতেছে, তারপরে এই যে দেখেন 100-র বেশি মাজার ভাঙছে, মোর দেন 100। আপনি ধরেন 5টা-10টা মামলা ইনসিডেন্ট হিট অফ দ্য মোমেন্ট হইতে পারে অনেক কিছু, তো 5টা-10টা বড় তো আপনি থামাইতে পারতেন, পারেন না কেন? আপনি দেখেন এই সরকারের আমলে দীপু দাসকে বাংলাদেশের মানুষটা এত ব্রুটাল না, আপনি মায়েরা পুরাইয়া আপনি ঝুলাইছেন, আবার দেখেন কবর থেকে উঠাইয়া আপনি এক বাউলের, তারপরে বাউলদের হামলা, মানে যাতা অবস্থা করে ফেলছে। এখন এই জায়গা থেকে আপনি এটাকে, আর হাতে সময় খুবই অল্প, এবং এই স্বল্প সময়ের মধ্যে আমি মনে করি না যে সরকার তার ফিটনেসটা উতরাতে পারবে, এবং আমি মনে করি যে 20 তারিখের পরে নতুন অন্য কিছু আসতে পারে। এবং যেহেতু আপনি এই জায়গাগুলো ক্লিয়ার আউট করতে পারেন নাই, 20 তারিখ কেন? 20 তারিখের পরে তো প্রার্থীরা নামতেছে মাঠে, আচ্ছা, মনোনয়নপত্রের সর্বশেষ ডেট 22 তারিখে সম্ভবত মাঠে নামতেছে। তো তারপরে ধরুন তারা তো ছড়িয়ে ছিটিয়ে পড়বে, তখন আপনার এই এমনিতেই ধরেন কোথাও একটা ইনসিডেন্ট ঘটলে আপনি ফুল ফোর্স অ্যাপ্লাই করে আপনার এটাকে সমাধান করতে পারতেছেন না। তো আমি তো আপনাকে বললাম, মোর দেন 2000 ক্যান্ডিডেট সারা বাংলাদেশ ছড়িয়ে ছিটিয়ে থাকবে 364টা জেলা, 64টা জেলা 300টা আসনের মধ্যে। এখন এই জায়গা থেকে ধরেন আপনার কোনো জেলা আছে মানে তার সাফিসিয়েন্ট কিন্তু ম্যান পাওয়ার নাই, এখন সেই জায়গায় একটা ঘটনা ঘটলে আপনি এগুলো কীভাবে ট্যাকেল দিবেন? তারপরে এই প্রার্থীরা তো জনগণের দূরে যেতেই হবে তার ভোট পাওয়ার জন্য, তার জিতে আসার জন্য। তো সেই জায়গা থেকে আপনি কীভাবে এটাকে করবেন? যেভাবে আর ধরেন আল্লাহ না করুক যদি ধরেন 5-7টা যদি এরকম টার্গেট কিলিং হয়ে যায়, তার মানে কি ইলেকশন হওয়ার মতো কোনো পরিস্থিতি থাকবে? তো সুতরাং এটার জন্য সরকার কি প্রোটেক্টিভ মেজার নিছে সেটা সরকারও প্রকাশ করেনি। সরকার পলিটিক্যাল পার্টিগুলোর সাথে ডিসকাশন করেছেন কিনা, বা পলিটিক্যাল পার্টিগুলো তার সেই সন্তুষ্টি লেভেল পর্যন্ত পৌঁছাতে পারছে কিনা সেটা আমি জানি না। কারণ এখানে একটু বলি আমি, কারণ একটা পার্টি মনে করতেছে যদি ইলেকশন যদি হয়ে যায় তাহলে তার ক্ষমতা শেষ, তার যে বায়বী ক্ষমতাটা, সুতরাং সে আকার ইঙ্গিতে যত যাই বল না সে ইলেকশন চায় না। আরেকটা পার্টি মনে করতেছে যে কোনোভাবে যদি আমি ইলেকশনটা পার করে ফেলতে আমি ক্ষমতায়, সুতরাং আমি কোনো পর্যন্ত ইলেকশনটা পার করে দিই। কিন্তু ইলেকশনের এই যে একটা হ্যাসেল তাকে পার করতে হবে, ইলেকশনের পর তার নতুন চ্যালেঞ্জ করতেছে, এটার জন্য সে প্রস্তুত না। আমি ভাঙিয়ে বলি, ধরুন বিএনপি সে সরকার গঠন করলে কীভাবে দেশ চালাবে এটার জন্য তার সব কিছু প্রিপারেশন কমপ্লিট, সে কিন্তু জনগণের সিটে পৌঁছাচ্ছে, কিন্তু ইলেকশন কিন্তু তার প্রিপারেশন আমার চোখে পড়তেছে না। কারণ আমি একটা ছোটো একটা এক্সাম্পল দিই, ধরুন আমার বাড়িতে গত 1.5 বছরে মানে জামাতে যে মহিলা কর্মী, কুমিল্লার 9 লাকসা মনোরঞ্জন আসন, তো সেই জায়গা থেকে আপনি ধরুন এখানে কিন্তু জামাতের খুব বেশি ভোট নাই, কিন্তু আপনি দেখেন গত 1.5 বছরে আমার বাসাতেই 5-6 বার জামাতের মহিলারা গিয়েছে। বাংলাদেশের মোর দেন
52% তো নারী ভোট, তা আপনি নারী ভোটকে উপেক্ষা করে আপনি ক্ষমতা আসবেন কীভাবে? তো সেই জায়গা থেকে এখন পর্যন্ত বিএনপির কেউ পর্যন্ত আমার বাসায় এখনো যায় নাই ভোট চাওয়ার জন্য। তো এখন মানুষের মনস্তত্ত্ব তো আপনি ধরেন একটা সত্যকে বারবার সত্য বলতে মিথ্যা বলতে পারেন, মিথ্যার মতো শোনায়, মিথ্যাকে বারবার সত্য বলতে সত্যের মতো শোনায়। তো সেই জায়গা থেকে আপনি যদি মানুষের মনস্তত্ত্বের দিক না করতে পারেন, তাহলে আপনি কীভাবে ইলেকশন কভার করবেন? তারপরে ধরুন আপনার এই জায়গা থেকে সেটা করতেছে না। আবার অপর পার্টি যারা তলে ইলেকশন চায় না, তো তারা মনে করছে যে ইলেকশন যদি না হয়, আমি তো ইলেকশন না হয় আমি মেকানিজম করে রাখি। এখন দেখুন সরকার আসলে সে কীভাবে দেশ চালাবে এই প্রিপারেশন তার। আমি ছোট একটা উদাহরণ দিই। ধরুন IMF এর কর্মকর্তারা বাংলাদেশে এসেছে পলিটিক্যাল পার্টির সাথে দেখা করার জন্য। সেখানে বিএনপি বা অন্যান্য জোটরা তাদের বিশাল বড় বড় স্কলারদের পাঠিয়েছে, জামাত পাঠিয়েছে একজন ইউনানি চিকিৎসককে, পাঠিয়েছে ভূগোলের প্রফেসরকে। তো সুতরাং তার আগামী থেকে অর্থমন্ত্রী হবে, তার কে পররাষ্ট্রমন্ত্রী হবে, তার স্পেশালি জায়গাগুলো কোথায়, সে জায়গায় তার কোনো প্রিপারেশন নেই। সরকার আসলে সে কি পলিসি দিবে? এখন ধরুন আমাদের একটু আমি বিশেষ করি, আমাদের পলিটিক্সটা হওয়া উচিত পলিসি নির্ভর, জনগণ প্রো পিপল ওরিয়েন্টেড। তো সে জায়গায় আপনি জনগণকে কি বেটারমেন্ট দিবেন সেটার কোনো প্রস্তুতি কিন্তু তাদের মধ্যে নাই। যদিও বিএনপি বলতেছে যে আমি ফ্যামিলি কার্ড দিব, কৃষক কার্ড দিব, হেলথ কার্ড দিব, ভালো মন্দ ডিফারেন্ট ইস্যু, কিন্তু সেটা একটা জিনিস জনগণের সামনে নিয়ে আসতেছে, অপর পার্টিকে কেউ কিছু আনতেছে না। সুতরাং জনগণ তাকে কেন ভোট দিবে? সে মনে করতেছে যে তাকে সব জান্নাতের টিকিট দিবে, সে ব্যস্ত চলে যাবে, সে ভোটে নিয়ে যাবে। সে এটাও বলতেছে যে বিড়ি খাও, বিড়ি খেলে কিন্তু তুমি জান্নাতে চলে যাবে যদি দাঁড়িপাল্লা ভোটটা দাও। সুতরাং এই জায়গা থেকে আমাদের মানে পুরোপুরি একটা হ্যাসেলমেন্টের অবস্থার মধ্যে রয়েছি। সরকারের প্রিপারেশন নাই, পলিটিক্যাল পার্টিকুলার আপ টু দ্য লেভেল প্রিপারেশন আছে কিনা সেটা একটা সুন্দর জায়গা, এবং সেই জিনিসগুলো আমি 22 তারিখের পর আরো ভালো মন্তব্য করতে পারবো। অনেক ধন্যবাদ। আমাদের শেষ করতে হবে। হ্যাঁ, এই খুব নেই, আমি আধা মিনিট আছে। আমি আপনাকে শেষ একটা কথা বলি, আমি জাস্ট এটা একটু রেখে গেলাম আর কি। বাংলাদেশে ওয়াহাবি মতবাদ এক্সপোর্ট হচ্ছে, যে সৌদিয়ানরা যেভাবে সমস্ত মাজার কবর এর উপর যে স্থাপনা ছিল এগুলো ভেঙে দিল, ঠিক এইটার একটা মতবাদটা বাংলাদেশে এক্সপোর্ট হলো 5ই আগস্টের পরে। এবং এটা খুবই আমাদের এই অঞ্চলে যে ইসলামটা প্রসারিত হয়, এখানে সুফি মতবাদ বা পীর মাশায়েক এরা খানজাহান আলী, হাজরত শাহজালাল, শাহপরাণ, তার মানে আপনি বলতে চাচ্ছেন সব মতবাদের জন্য একটা বাংলাদেশ হচ্ছে এটা উর্বর একটা উর্বর জায়গা। যে অনেক ধন্যবাদ আপনাকে, প্র্যাকটিক্যাল প্লেস। ধন্যবাদ রাকিব আল হাসান আপনাকে। আজকের মধ্যে শেষ করতে হবে। দর্শক মণ্ডলী আজ এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকুন।